হরে কৃষ্ণ। ঊনবিংশ শতক থেকে শুরু করে আজও পর্যন্ত বহু বিজ্ঞানী সময়ে সময়ে ব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব বা থিওরি উপস্থাপনা করেছেন। যেমন 1930-এর দশকে বিগ ব্যাং থিওরি, 1950-এর দশকে স্টেডি স্টেট থিওরি, 1960-এর প্লাজমা ইউনিভার্স থিওরি, 1980-এর ইনফ্লুয়েন্স থিওরি, কোয়ান্টাম ফ্যাকচুয়ালিজম থিওরি এবং মাল্টিভার্স থিওরি। এই তত্ত্বগুলির পর 2001 সালে আসে সাইক্লিক মডেল থিওরি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন আধুনিক বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির পরিবর্তে এখন 21-এর শতকে সাইক্লিক মডেল থিওরির দিকে ঝুঁকছেন। 30 সালের দিকে একজন বেলজিয়াম ক্যাথলিক পুরোহিত ও পদার্থবিজ্ঞানী জর্জ লেমাত্রে প্রস্তাব দেন যে ব্রহ্মাণ্ড একটি প্রিমোডিয়াল পার্টিকেলের বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী জর্জ গেমোভ এই তথ্যকে আরো সম্প্রসারিত করে এবং বিগ ব্যাং নিউক্লিয় সিনথেসিস ব্যাখ্যা করে। এই সময়ে মাত্র 10 সেকেন্ড থেকে 20 মিনিটের মধ্যে হাইড্রোজেন এবং অন্যান্য মৌলিক নিউক্লিয়াস তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়। পরবর্তীতে এই কাজটি বিগ ব্যাং থিওরি নামে পরিচিতি পায়, এটা আমরা সবাই জানি। 1960-এর দশকে বিজ্ঞানী প্যানজিয়াস এবং রবার্ট উইলসন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সিএমবি আবিষ্কার করেন। এই আবিষ্কার বিগ ব্যাং থিওরিকে সমর্থন করে। সিএমবি এর বিশ্লেষণ কিছু সমস্যা তুলে ধরে। দেখা যায় সিএমবি এর মধ্যে প্রাপ্ত তাপমাত্রা পুরো মহাবিশ্বের প্রায় সমান, যদিও এমন অনেক পয়েন্ট রয়েছে যাদের মধ্যে আলো কখনো আদান প্রদান করতে পারেনি। একে বলা হয় হরাইজন প্রবলেম। সোজা বাংলায় বললে ধরা যাক পয়েন্ট এ ও পয়েন্ট বি একে অপরের বিপরীত দিকে, কিন্তু এতটাই দূরে যে তাদের মধ্যে আলো আদান প্রদান অসম্ভব, তবুও তাদের তাপমাত্রা প্রায় এক। এর মানে তারা কখনো একে অপরের সংস্পর্শে ছিল। তাহলে প্রশ্ন ওঠে কিভাবে? এই সমস্যার সমাধানে 1980 সালে আসে ইনফ্লুয়েন্স থিওরি। এই তত্ত্ব অনুযায়ী বিগ ব্যাং এর ঠিক পরে এক মুহূর্তে এক সুপারফাস্ট এক্সপেনশন হয়েছে। মহাবিশ্বের সব অংশে একে অপরের সংস্পর্শে ছিল এবং পরে আল্ট্রাফাস্ট স্পিডে তা ছড়িয়ে পড়ে। ইনফ্লুয়েন্স থিওরিটি হরাইজন প্রবলেম ছাড়াও আরো দুটি সমস্যার সমাধান করে, ফ্যাটনেস প্রবলেম, মনোপল প্রবলেম। কিন্তু এরপরও অনেক বিজ্ঞানী এই থিওরিতে সন্তুষ্ট ছিল না। ইনফ্লুয়েন্স থিওরির সমস্যা হলো এটি এমন একটি শুরুর অবস্থা বা ইনার্শিয়াল কন্ডিশন কে ব্যাখ্যা করে যেখানে পদার্থ বিজ্ঞানের কোনো নিয়ম কাজ করে না। এতে করে অনেক সম্ভাবনার মধ্যে নির্দিষ্ট ইউনিভার্স তৈরি হওয়ার ব্যাখ্যা করা যায়। এই সমস্যাগুলির উত্তর খুঁজে পাওয়া যায় 2001 সালের সাইক্লিক মডেল থিওরিতে। প্রস্তাব করেন পল স্টোনহার্ড এবং নিড তুরক। এই থিওরিটি অনুযায়ী মহাবিশ্ব বারবার সৃষ্টি ও ধ্বংসের এক চক্রের মধ্য দিয়ে যায়। এই মডেলে বিগ ব্যাং হলো সময়ের শুরু নয়, বরং একটি চক্রের পুনরারম্ভ। ডার্ক এনার্জি মহাবিশ্বকে এক সময়ে প্রসারিত করে এবং পরে সংকুচিত করে। এই সংকোচনেই আবার পরবর্তী বিস্ফোরণের কারণ হয়। এই তত্ত্ব বিগ ব্যাং, হরাইজন ও ফ্যাটনেস প্রবলেম, ইনফ্লুয়েন্সের প্রবলেম, সিঙ্গুলারিটির সমস্যার সমাধান দেয়। এতে সিঙ্গুলারিটির গঠিত হওয়ার আগে ইউনিভার্সের সংকোচনের মাধ্যমে এবং পরবর্তী বিস্ফোরণেই তার ফল। সিএমবি এর এই ফ্যাকচুয়ালিজম এবং পোলারাইজেশনের অভাবে এই দুটি পর্যবেক্ষণ সাইক্লিক মডেলকে সমর্থন করে। এইভাবে 20-এর শতকে জনপ্রিয় ছিল বিগ ব্যাং ও ইনফ্লুয়েন্স থিওরি, কিন্তু 21-এর শতকে বিজ্ঞান এখন সাইক্লিক মডেল থিওরির দিকে এগোচ্ছে। আর আমরা যারা বৌদ্ধিক শাস্ত্র বিশ্বাস করি তারাও সাইক্লিক মডেল থিওরিকে গ্রহণ করতে পারি, কারণ এটি শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ধারণার সঙ্গে মিলে যায়। শ্রীমদ্ ভাগবতম বলে যে একটা মহাবিশ্ব 3.096 গুণিত 10⁻14 বছর পর্যন্ত টিকে থাকে। এরপর সেটি সংকুচিত হয়ে মহাবিষ্ণুর শরীরের রন্ধ্রে প্রবেশ করে। এরপর ফের সেই রন্ধ্র থেকে বেরিয়ে প্রসারিত হতে থাকে, এবং এটা শুধু একটা নয় বরং কোটি কোটি ইউনিভার্সের ক্ষেত্রে ঘটে। যস্য প্রভাব প্রভাবে তো জগৎ কোটি। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্ষমতা কসমিক হরাইজন পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু মহাবিশ্বের বাইরে যিনি আছেন সেই পরম পুরুষ মহাবিষ্ণুকে বিজ্ঞান পর্যবেক্ষণ করতে পারে না। এইভাবেই আমরা বলতে পারি ইউনিভার্স একটা চিরন্তন সৃষ্টি, রক্ষা ও ধ্বংসের চক্রাকারের মধ্যে আবর্তিত হয়। আধুনিক বিজ্ঞান $1 ট্রিলিয়ন গবেষণার পর যা বলছে তা শ্রীমদ্ ভাগবতমে 1000 বছর আগেই স্পষ্টভাবে বলা হয়েছে। এই চক্রাকার সৃষ্টি, রক্ষা, প্রলয় শুধুই ধারণা নয়, এটা হলো সত্য।
আমরা বৈদিক জ্ঞানের অনুসারীরা নিশ্চিন্তে বলতে পারি বিজ্ঞান ধীরে ধীরে সেই পথেই হাঁটছে যে পথে ভগবানের জ্ঞান বহু আগে প্রতিষ্ঠিত। ধন্যবাদ। হরে কৃষ্ণ।